প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইউনিট 3 ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এইবার আমরা ইউনিট 4 টা শেষ করব এবং এই একটা লেকচারে আমরা ট্রাই করব যে পুরো ইউনিট 4 টাকে কভার করে দিতে। আ এই যে ইউনিট 4 টা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে এটা তোমার রিয়াল লাইফে তোমার নিজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা এটাকে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য না হলেও অন্ততপক্ষে এই ইউনিটটা নিজের রিয়েল লাইফ বা প্র্যাকটিক্যাল ইউজেসের জন্য অবশ্যই তোমাকে আম পড়তে হবে, জানতে হবে। চেক ইউর রেফারেন্সেস। তার মানে কি? চলো, এইটার অর্থ আমরা এখন না, এইটার অর্থ আমরা এই চ্যাপ্টারের ভেতরে গিয়ে আমরা বুঝবো। ওকে, সো এখানে বলতেছে, এখানে তোমরা যদি এটা পড়ো তাহলে তোমরা কি বুঝতে পারবা? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট পেজেস ইন বুকস। তার মানে তুমি তুমি তো এটা অলরেডি ছোটবেলা থেকেই পারো, তাই না? কি পারো তুমি? তোমার হচ্ছে বইয়ের একেবারে প্রথমে যে সূচিপত্র আছে, তোমরা এই যে বইটা, এই বইটারও একেবারে শুরুতে চলে যাও। হ্যাঁ, এই বইটার একেবারে শুরুতে চলে যাও, তুমি কি পাবে বলো তো? এই যে একটা কন্টেন্ট পাবে, একটা সূচিপত্র তুমি দেখতে পারবে। তো সূচিপত্রটার কিন্তু গুরুত্ব অনেক বেশি আমাদের একটা বইয়ের ভেতরে। কেননা আমরা কোনো বইয়ের কোথায় যাব সেইটা সহজে এইখানে একটা পেজের ভেতরে, সূচিপত্রে একটা পেজের ভেতরে খুব ভালোভাবে দেওয়া থাকে যে ইউনিট 1 এ অমুক বিষয় আছে এবং সেইটা এত থেকে এত পেজের ভেতরে আছে। ইউনিট 2 তে তমক বিষয়টা আছে এবং সেটা এত থেকে এত পেজের ভেতরে আছে। এখন তুমি যদি বলো যে এইটা না হলে আমাদের কি সমস্যা হতো? এই যে আমরা ইউনিট 4 পড়তেছি। এখন আমরা ইউনিট 4 বের করতে হলে কি প্রত্যেকটা পৃষ্ঠা এক করে উল্টে দেখতে হবে? না তো, প্রত্যেকটা পৃষ্ঠা এত কষ্ট করে উল্টানোর দরকার নেই। কারণ এখানে আমাদের কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে, দেখো 34 থেকে। এবার তুমি পেজ নাম্বার কিন্তু 34 খুব সহজেই খুঁজে ফেলতে পারবা। দেখো, পেজ নাম্বার 34 অ্যান্ড দ্যাট ইজ 35। তাহলে তুমি সহজে তোমার নির্ধারিত একটা পেজ বা পৃষ্ঠা বের করতে হলে সূচিপত্রের কিন্তু গুরুত্ব অপরিসীম। সো সূচিপত্রটা তোমরা কিন্তু ছোটবেলা থেকেই চেনো, জানো যে এটার ব্যবহার কি, এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে। এখন এর গুরুত্বটা তুমি নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা নির্ধারিত একটা টপিক খুব সহজে খুঁজে বের করতে আমাদের কি লাগে? আমাদের কনটেন্ট লাগে, কনটেন্ট পেজেস লাগে, মানে সূচিপত্র লাগে। লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি। এবং আমরা কি শিখব? কোনো ডিকশনারি থেকে কোনো ওয়ার্ড খুঁজে বের করা কিন্তু আমরা এই সম্পূর্ণ ইউনিটটা পড়ে শিখতে পারবো। ঠিক আছে? সো আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। আমরা একটা সূচিপত্র দেখতে পারবো এবং সূচিপত্র কিভাবে চিনতে হয় সেটা নিয়ে কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো সূচিপত্রে দেখো কি কি থাকে? টু টু দ্য ইনস্ট্রাক্টর, টু দ্য স্টুডেন্ট, অ্যাকনলেজমেন্ট। এই কয়েকটা দেখা যাচ্ছে প্রথমে বিষয় থাকে। যেমন তোমাদের বইয়েও কিন্তু প্রথমে বেশ কিছু বিষয় আছে যে রাইটারদের নাম, আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক কিছু কথাবার্তা। তারপরে গিয়ে কিন্তু তোমরা এই যে সূচিপত্রটা পাও যে কোথায় কি আছে না আছে সেটা। তাহলে দেখো, ইউনিট 1 মানে এক অধ্যায়ে কি আছে? কয়েকটা লেসন আছে। দ্য কিউই, দ্য ক্যামেল, দ্য পোলার বিয়ার, দ্য হিপোপোটামাস, দ্য ডলফিন। হ্যাঁ, তার মানে এই যে অ্যানিমালস এর আন্ডারে তোমার হচ্ছে কয়েকটা লেসন আছে, তাই তো? একটা অধ্যায়ের আন্ডারে কি থাকবে? একটা কতগুলো লেসন বা টপিক থাকবে, তাই না? সো এই যে তোমার হচ্ছে এই হচ্ছে কি, এই হচ্ছে তোমার চ্যাপ্টারের নাম এবং এবং সেই চ্যাপ্টারের ভিতরে টপিকগুলোর নাম কিন্তু এইভাবে দেওয়া আছে। এখন তুমি মনে করো যে তুমি ডলফিন নিয়ে জানতে যাচ্ছ, তাহলে তোমাকে সরাসরি এই ডলফিন সোজা যে পেজটা সেখানে তোমাকে যেতে হবে। কিংবা তুমি শব্দগুলা পড়তে চাচ্ছ, শুধু শব্দগুলা, তাহলে তুমি সোজা ওয়ার্ড স্টাডি বেসে এখানে চলে যাবে। মানে তোমার হচ্ছে যে লেসনটা যখন দরকার তুমি সেই লেসনের সেই পেজে খুব দ্রুত তৎক্ষণাৎ কিন্তু তুমি যেতে পারবে। তোমাকে কিন্তু পুরো বইটা বারবার করে আওড়ানো লাগবে না। যদি কি থাকে, যদি তোমার কাছে একটা কন্টেন্ট থাকে, যদি তোমার কাছে একটা সূচিপত্র থাকে, তাহলে ঠিক আছে।
আচ্ছা, তারপরে ইউনিট 2 বা অধ্যায় ২ এর আন্ডারে কতগুলো লেসন, তারপরে হচ্ছে অধ্যায় ৩, অধ্যায় ৩ এর আন্ডারে কতগুলো লেসন। ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের সবকিছু এভাবে সেপারেট করা থাকবে এবং কোনটা কত পেইজে, কত পৃষ্ঠাতে সেগুলাও কিন্তু আমাদের এখানে লেখা থাকবে। এখন দেখো, "Is the table familiar to you? Where do you find it? What is the table about? What is the table called?" তাহলে ১ম এ বলতেছে যে এই যে টেবিলটা, কনটেন্টটা এটা কি তোমরা কি এটার সাথে চেনো, পরিচিত? অবশ্যই তোমরা কিন্তু পরিচিত। তোমরা একেবারে ক্লাস 1 থেকে বা তারও আগে থেকে হয়তো দেখছো তোমাদের যে সকল বই ছিল, বোর্ড বই, সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে কনটেন্ট লিস্টটা বা তোমার হচ্ছে যে সূচিপত্রটা সেটা দেখেই কিন্তু তোমরা তোমাদের লেসন বা কাঙ্ক্ষিত পড়াটা তোমরা বের করতে, রাইট? আচ্ছা, where do you find it? দ্য বিগিনিং অফ এনি বুকস, তাই না? যেকোনো বইয়ের স্টার্টিং এ আমরা কিন্তু এটা দেখতে পারি। হোয়াট ইজ দ্য টেবল অ্যাবাউট? এটা কি সম্পর্কে টেবিলটা? তোমরা এই উপরে যে টেবিলটা দেখতেছো, এটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু অ্যানিমেল সম্পর্কে আছে, কিছু মানে বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিকের উপরে কিন্তু আছে। তো এটাকে কি বলে? এটাকে আমরা বলি কি কনটেন্ট, লিস্ট অফ কনটেন্ট, তাই তো? টেবিল অফ কনটেন্ট বা সূচিপত্র। ওকে? সো এটা দেখো, এটা আমাদের পড়তে হবে। You get a new book in hand. তোমার হাতে একটা নতুন বই পেলে, you see the title of the book and you want to read it. তুমি বই পেলে তোমার হাতে, তাহলে বইয়ের উপরে কি? অবশ্যই বইয়ের টাইটেল লেখা আছে। তাহলে টাইটেলটা এত চমৎকার যে তোমাকে ওই বইটা পড়তে ইচ্ছে করছে। But does the title only give you enough information about what the book is all about? কিন্তু ওই টাইটেল দেখে কি তুমি বুঝতে পারবা যে বইয়ের ভেতরে কি আছে? না তো, শুধু টাইটেল দেখে কিন্তু বোঝা যাবে না। তাহলে বুঝতে হলে আমাদের কি লাগবে? সূচিপত্র লাগবে। সূচিপত্রের ভেতরে আমরা বুঝতে পারবো যে ওইখানে কি, কি ইউনিট আছে, ওইখানে কি, কি লেসন আছে, সবই কিন্তু আমরা বুঝতে পারবো। তার মানে এক কথায় ওই বইটা পড়লে তুমি কি, কি জানতে পারবে, সেই সবই কিন্তু পাবে তোমরা। You also find the book divided into few parts. তোমার ওই যে বইটা, ওইটা কিন্তু বিভিন্ন পার্ট বা বিভিন্ন অংশে বিভক্ত থাকবে। Suppose you want to read a certain part of the book. যে কথাগুলা বলছিলাম যে, মনে করো তোমার পুরো বইটা পড়ার দরকার নেই। তোমার জাস্ট একটা বিষয় এখন খুবই দরকার। মনে করো আমার কাছে একটা ড্রাগ ইনডেক্স বুক আছে, মানে ওষুধের বই আছে। সেখান থেকে আমি খুঁজবো যে আ কি আমার যে মনে করো স্কিন রিলেটেড কোনো প্রবলেম আমি খুঁজবো। তাহলে ওই চ্যাপ্টারের ভিতরে যাবো। আমি যদি আরো মোর স্পেসিফিকলি যাই, মনে করো ব্রণ সম্পর্কে কিছু পড়বো, তাহলে ওই পিম্পলস রিলেটেড যে লেসনটা আছে স্কিনের ভেতরে, তার আন্ডারে আমি যাবো। তাই না? সো এটা খুব ইজিলি একটা সম্পূর্ণ বইটাকে একটা ম্যাপের মতো করে তোমার হচ্ছে কি করা? তুলে ধরা। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের সূচিপত্রের মেইন যে কাজটা সেটা। Certainly you will not like to waste time looking for it in the whole book. তারপরে কি? তোমরা আ তোমরা সমস্ত বইটা কিন্তু পড়ে বা খুব আওড়ায়ে দেখে কিন্তু তোমাদের সময়টা আ মানে নষ্ট করতে পারো না, তাই না? তোমরা কি করবা? তোমরা কি সমস্ত বই এক পেজ করে পড়ে দেখবা যে এইটা না, এইটা না, এইটা না, হ্যাঁ? এভাবে কিন্তু তুমি হাতিয়ে সব খুঁজে ফেলতে পারবা না, রাইট? তো তোমাকে যেটা করতে হবে অবশ্যই সূচিপত্রটা ব্যবহার করতে হবে। How would you know which page to look for it? What do you do? এখন তুমি কিভাবে বুঝবা তাহলে যে কোন পেইজে তোমার যে কাঙ্ক্ষিত আ লেসনটা আছে সেটা কোন পেইজে, এটা তুমি কিভাবে বুঝবা? যদি তুমি না হাতাও? Do you think the table in can help you and how? তুমি কি আম মনে করো যে এরকম একটা টেবিল তোমাকে সাহায্য করতে পারবে? অবশ্যই সাহায্য করতে পারবে। কারণ ওই টেবিলের ভিতরে কোন লেসনের আন্ডারে কত পৃষ্ঠায় কোন লেসন সবই কিন্তু থাকবে। ওকে, সো আ এখান থেকে আমরা কিন্তু ওই যে সবকিছু কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। এখন কত থেকে কত পেজের ভিতরে কি আছে না আছে সবই কিন্তু তুমি বুঝতে পারবে, তুমি বলতে পারবে। তাই না? তাহলে তোমার হচ্ছে কোন পেজের কোন টাইটেল বা
কোন লেসনের কোন টাইটেল কিংবা তুমি এখান থেকে অনেক কিছু অনেক ইনফরমেশন কিন্তু পাবে, ঠিক আছে? তোমার কতগুলা ইউনিট আছে দেখতে পারবে, তোমার কতগুলা তোমার হচ্ছে ইউনিটের নামগুলা দেখতে পারবে, মানে কি সম্পর্কে কোন ইউনিটের আন্ডারে কতগুলা লেসন আছে সবগুলো কিন্তু তুমি বুঝতে পারবে। কিংবা তোমার যে পৃষ্ঠার নাম্বার কোনটা কোন পৃষ্ঠাতে আছে সেই পৃষ্ঠার নাম্বারটা তুমি এখানে দেখতে পারবে। হ্যাঁ, সবই কিন্তু এইখানে এক জায়গায় একসাথে পেয়ে যাবে। ওকে, সো ইউজিং এ ডিকশনারি, একটা ডিকশনারি কিভাবে ব্যবহার করা যায় আমরা দেখব। হ্যাভ ইউ কাম অ্যাক্রস দিস টাইপ অফ টেক্সট বিফোর? ডু ইউ নো হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডিকশনারি? হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ ডিকশনারি? তার মানে একটা ডিকশনারি কি তুমি কখনো দেখেছো? ডিকশনারি মানে হচ্ছে শব্দ ভান্ডার, যেখানে আহ, কোনো ভাষার শব্দ ভান্ডার। তোমার কিন্তু বাংলা ডিকশনারিও আছে, বাংলা ডিকশনারিটাও কিন্তু বেশ মোটা, বেশ বড়। সো ইংরেজি ডিকশনারিটাও এমন, ইংরেজি ডিকশনারিটাও কিন্তু বেশ বড়, বেশ মোটা। হ্যাঁ, ওইখানে তোমার ইংরেজিতে যত শব্দ, যাবতীয় যত শব্দ যেগুলো সব থেকে বহুল ব্যবহৃত, সেই শব্দগুলো কিন্তু স্থান পায়। তো এখন তুমি কোনো একটা ওয়ার্ড মনে করো, ওয়ার্ডের মানে তুমি জানো না, তাহলে কি করবা? তুমি ডিকশনারির ভিতরে যাবা। এখন যদিও সবকিছু স্মার্ট হয়ে গেছে, সবকিছু অনলাইনের ভিতরে চলে আসছে, তো এই ডিকশনারি কিন্তু আলাদাভাবে কোনো দরকার নেই। আমরা কিন্তু বাটন ফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক, তোমার হচ্ছে একটা মোবাইল অ্যাপ থাকলে কিন্তু আমরা ডিকশনারি ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো ডিকশনারির পেজ তোমরা কিন্তু এইভাবে দেখে থাকবে। তো ডিকশনারির পেজের ভিতরে কি থাকে? একটা ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পেস সেটা থাকে, এবং ওই ওয়ার্ডটার ইংলিশ মিনিংটাও থাকে, ঠিক আছে? মানে ইংরেজিতে এক্সপ্লেন করে দেয় যে ওই ওয়ার্ডটার মানে কি, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখা যাক একটা ডিকশনারির ভেতরে কি কি থাকে। স্পেলিং থাকে, তার মানে ওইটার উচ্চারণ কিভাবে করতে হয় সেটা থাকে। প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, মানে বানান থাকে, তোমার হচ্ছে উচ্চারণ কিভাবে করতে হয়, প্রোনাউন্সিয়েশন থাকে, মিনিং থাকে, অর্থ থাকে, ওয়ার্ড ক্লাস থাকে, তার মানে সেটা কোন শব্দ শ্রেণীর, সেটা কোন পার্টস অফ স্পিচের, বা তার যে পরিচয়টা, তার গোত্রটা, সেই গোত্র বা পরিচয়টা কি সেটা থাকে। টু মেক দ্য মিনিং অফ ওয়ার্ড ক্লিয়ার, তোমার হচ্ছে শব্দের অর্থটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য এক্সাম্পল সেন্টেন্স আর গিভেন ইন ইটালিক। তোমার হচ্ছে একটা করে কি থাকে? এক্সাম্পল সেন্টেন্স থাকে, মানে তোমার হচ্ছে আম, উদাহরণ থাকে, ঠিক আছে? এক্সাম্পল সেন্টেন্সেস শো হাউ ওয়ার্ড আর ইউজ। তো এক্সাম্পল সেন্টেন্স কি করে যে এই তোমার হচ্ছে তোমার একটা মানে একটা শব্দের জন্য একটা বাক্য দিয়ে দেয়, যে বাক্যটাতে লেখা থাকে যে এই মানে ওই যে শব্দটার ওইটার ব্যবহার করে একটা বাক্য দেয়। তোমরা বাক্য তৈরি করছো না, শব্দের অর্থ এবং বাক্য তৈরি, এটা কিন্তু করে আসছো, যে একটা করে শব্দের অর্থ পড়েছো এবং সেই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করেছো। সো এটা আমাদের ইংরেজি শেখার জন্য অনেক বেশি হেল্পফুল। আমরা একটা যদি শব্দ শিখি এবং ওই শব্দের উপরে যদি একটা বাক্য শিখি, ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে কিন্তু থাকবে। এছাড়াও কিন্তু আরো কি সিনোনিম বা অ্যান্টোনিম কিন্তু এখানে দেওয়া থাকবে। আমরা কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমের সাথে অলরেডি পরিচিত। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, তাই তো? উই ফাইন্ড ওয়ার্ড মেড বাই অ্যাডিং প্রিফিক্স সাফিক্স। এখানে কিন্তু তোমার হচ্ছে প্রিফিক্স সাফিক্সের ব্যাপারটা আছে। প্রিফিক্স মানে কিছু শব্দ তোমার পূর্বে বসে একটা শব্দ তৈরি করবে। যেমন মনে করো যে প্রিপোজিশনই মনে করো, প্রিপোজিশন, এই যে পজিশনের আগে কি বসছে? প্রি বসছে, তাহলে কি প্রি মানে হচ্ছে পূর্বে। কিংবা আমরা যদি বলি যে অনেক উদাহরণ কিন্তু আছে তোমার হচ্ছে প্রিফিক্স নিয়ে। যেমন মনে করো যে ডান, ডান মানে কি? যে কাজটা করা হয়েছে, তাহলে এটার বিপরীত করতে হলে আমরা কি লিখি? আনডান, তার মানে যে কাজটা এখনো করা হয়নি। আমরা বিপরীত শব্দ দিতে আন, ইন বা হচ্ছে ইম, এইগুলো শব্দের প্রথমে কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? তো প্রিফিক্স দিয়ে আমরা বিপরীত শব্দ করতে পারি। তারপরে সাফিক্স মানে হচ্ছে শব্দের পরে যেটা যুক্ত হয়। যেমন মনে করো যে স্লো, SLOW, স্লো, স্লো মানে ধীরে। স্লোলি মানে কি?
স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে। তাহলে একটা অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করছি, তার মানে পরে যেটা যোগ করতেছি সেটা হচ্ছে আমাদের কি সাফিক্স। তো সাফিক্স যোগ করে একটা নতুন শব্দ কিন্তু তৈরি হয়, প্রিফিক্স যোগ করে একটা নতুন শব্দ তৈরি হয়। আর রুট ওয়ার্ড কোনটা? মনে করো রুট ওয়ার্ড হচ্ছে এই যে স্লোর সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে? এই যে ডান, এখানে একটা রুট ওয়ার্ড, এখানে পজিশন একটা রুট ওয়ার্ড, ঠিক আছে? তার মানে একটা রুট ওয়ার্ড বা মূল শব্দের আগে বা পরে যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে তাহলে সেটা হচ্ছে আমাদের কি সাফিক্স প্রিফিক্স। যদি রুট ওয়ার্ড বা মূল শব্দের আগে বসে তাহলে প্রিফিক্স, যদি রুট ওয়ার্ড বা মূল শব্দের পরে বসে তাহলে সাফিক্স, ঠিক আছে? এই যে আর যে কথা বলছিলাম পার্টস অফ স্পিচও কিন্তু এখানে দেওয়া থাকে। এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন দ্য এক্সাম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা তোমার হচ্ছে ওয়ার্ড কিন্তু দেওয়া থাকে, বাট তার মানে তোমার যে ভার্বটা, সে ভার্বটা কিন্তু অলওয়েজ প্রেজেন্ট ফর্মে থাকবে, তাই না? মানে মূল ভার্ব যেগুলা, বাট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড পাস্ট পার্টিসিপেল আর অলসো শোন। তার মানে তোমার যখন ভার্ব দেওয়া থাকবে তখন তোমার মূল ভার্বটা অর্থাৎ প্রেজেন্ট ফর্মে মানে ভি ভি ওয়ানে দেওয়া থাকবে, ঠিক আছে? ভি ওয়ানে দেওয়া থাকবে। আর তার সাথে সাথে ওইটার ভি টু কি হবে, ভি থ্রি কি হবে, সেগুলোও কিন্তু পাশে পাশে বলে দিবে। তাহলে দেখো একটা ডিকশনারি কতটা হেল্পফুল হয়, কতটা চমৎকার হয়, তাই না? আচ্ছা, এই যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কি করে? হেল্প টু মেক নিউ ওয়ার্ড, নতুন শব্দ তৈরি, নতুন শব্দ তৈরি করতে সাহায্য করে। এই যে এটা হেল্প দ্য নিউ ওয়ার্ড মানে ২ নম্বরটার সাথে এখানকার ৩ নম্বরটা, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা, তো এখানে তোমরা পারবা এই ডিকশনারি শোস কি দেখায়, কি দেখায় একটা ডিকশনারিতে? একটা ডিকশনারি দেখায় হচ্ছে তোমার হচ্ছে অ্যাবাউট দ্য ওয়ার্ড অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন, তার মানে একটা যদি ক্রিয়া থাকে তাহলে ওইটা কি অলওয়েজ ভি ওয়ানে থাকবে, তার মানে কি ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স মানে অলওয়েজ ভি ওয়ানে থাকবে, মানে প্রেজেন্ট ফর্মটা অলওয়েজ কিন্তু ব্যবহৃত হবে। তারপরে কি মিনিং অফ দ্য অফ ওয়ার্ড আর গিভেন, শব্দের অর্থটা দেওয়া থাকবে। কেমনে দেওয়া থাকবে? আহ, তোমার হচ্ছে সব মিনিং অফ দ্য ওয়ার্ড আর গিভেন তোমার হচ্ছে ইন এ ডিকশনারি কোথায় আছে? দেখো এই যে ইন এ ডিকশনারি, এ ডিকশনারি গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ড অফ দ্য অফ এ ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ডিকশনারি কি তথ্য দেয় একটা ভাষার বিভিন্ন শব্দ নিয়ে। তাহলে আমাদের একটা বাকি থাকে যে এ ডিকশনারি শোস, কি শোস আমাদের কি দেখায় একটা ডিকশনারি? হাউ টু প্রনাউন্স এ ওয়ার্ড, একটা শব্দ কিভাবে উচ্চারিত হবে সেইটা কিন্তু দেখায়। তাহলে তোমার হচ্ছে এই যে ডিকশনারিটা, এই ডিকশনারিটা তোমার আসলে কিভাবে আমরা একটা শব্দ এখান থেকে খুঁজে বের করতে পারি? তো তার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ডিকশনারিতে শব্দগুলো সাজানো থাকে কিভাবে। আমরা এটা দেখব যে দ্য ডিকশনারি ইন এ দ্য ওয়ার্ড ইন এ ডিকশনারি, একটা ডিকশনারিতে শব্দগুলো কিভাবে প্রেজেন্ট থাকে, কিভাবে সাজানো থাকে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকে। মানে কি? মানে হচ্ছে তোমার এ এর পরে বি দিয়ে থাকবে, বির পরে সি, সির পরে ডি। তার মানে এভাবে আক্ষরিক ভাবে সাজানো থাকবে পর পর, ঠিক আছে? কেমন করে পর পর সাজানো থাকবে? এই যে তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডার, তার মানে কি তোমার হচ্ছে এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, ডি এর পরে কি ই, এইভাবে এফ জি এইচ আই দেখে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে পর পর কিন্তু সাজানো থাকবে। প্রথমে এ দিয়ে যতগুলা ওয়ার্ড আছে সেইগুলা, তারপরে বি দিয়ে যতগুলা, সি দিয়ে যতগুলা, ডি দিয়ে ততগুলা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম লেটার কিন্তু এ দিয়ে যখন মনে করো তুমি খুঁজতেছো তখন সবগুলার কি প্রথম কিন্তু এ দিয়ে শুরু হবে, কিন্তু দ্বিতীয় যেটা সেটাও কিন্তু এ দিয়ে অথবা বি দিয়ে শুরু হবে, বি এর পরে সি, সি এর পরে ডি, ঠিক আছে? তার মানে প্রথমটা তো এ দিয়ে হবে, তারপরে যে লেটারটা হবে সেটাও কি এ দিয়ে শুরু হবে, এ না হোক বি দিয়ে শুরু হবে, ঠিক আছে? এবার বি, তারপরে তোমার তৃতীয়টাও ওইভাবে প্রথমে এ দিয়ে তারপরে বি দিয়ে তারপরে সি দিয়ে, ঠিক আছে? তার মানে সবগুলাই তোমার একটা ওয়ার্ডের ভিতরে যতগুলা লেটার আছে প্রত্যেকটা লেটারও কিন্তু আবার এই অর্ডারটা ফলো করবে, ঠিক আছে? ইট ফলোজ দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ লেটার। ইট মিনস ওয়ার্ড স্টার্টিং উইথ ডি, তার মানে যেগুলো ডি দিয়ে শুরু হয়েছে তোমার হচ্ছে সবগুলা ওয়ার্ড কিন্তু ডি, এবং এরপরে তোমার যেটা থাকবে সেটা ই, তার মানে ডি এর পরে ই দিয়ে শুরু হবে, তারপরে এফ দিয়ে শুরু হবে, এবং এফ এর আগে কি হবে? ই, ই দিয়ে শুরু, এগুলো হবে। আচ্ছা, তারপরে দেখো
The starting with same letter also arranged after another alphabetical order in the dictionary. For example, the dark, doctor, deep are start with D. তার মানে যেই সব ওয়ার্ডগুলা ডি দিয়ে শুরু, ঠিক আছে, সেইগুলা তোমরা কিভাবে সাজাবা, সেইগুলা সাজাইতে হলে তোমাকে পরের লেটারটা দেখতে হবে। দেখো ডি এর পর এখানে এ আছে, এখানে ও আছে, এখানে ই আছে, তাহলে প্রথমে কোনটা রাখবো বলো তো? প্রথমে এ না? হ্যাঁ এ, তারপরে ই, তারপরে কিন্তু ও, তারপর তাহলে কি হচ্ছে, প্রথমে ডার্ক, তারপরে হচ্ছে তোমার ডিপ, তারপরে হচ্ছে তোমার ডক্টর। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, মানে কিভাবে আসলে সাজানো থাকে। তোমার যখন সবগুলা প্রথম অক্ষর সেম হবে, তাহলে তুমি দেখবা যে দ্বিতীয় অক্ষরে যেটা আগে থাকে সেটা আগে হবে, যেটা পরে থাকে সেটা পরে হবে। এটা হচ্ছে তোমার আলফাবেটিক্যাল অর্ডার। বুঝেছো? To find word within a letter, look at the word at the top of the page. তো আমরা শব্দটা মানে কি দিয়ে শুরু হয়েছে কোন পেজটা, সেটা আমরা উপরের শব্দটা দেখেই কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। এটাকে যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি আমরা সাজাতে চাই, তাহলে কি নেব? প্রথমে এ নেব, তারপরে বি থাকলে বি, সি, ডি, ই, এই যে সি আছে, ডি নাই, ই আছে দেখো, তারপরে এইটা, তারপরে এফ, এফ নাই, জি, ই, এফ, জি, এইচ, আই, জে, এই যে আই, এই যে এইচ, এইচ, আই, জে, কে, এল আছে, এফ, ই এর পরে তো এফ আছে, ফিউচার, তার মানে এন্টারটেনমেন্টের পরে ফিউচার। ঠিক আছে, এইভাবে তোমাদের কি করতে হবে, সাজানোর ট্রাই তোমাদের করতে হবে। তো এটা হোমওয়ার্ক থাকলো, কোনটার পরে কোনটা সাজাবা সেইটা তুমি লিখে হোমওয়ার্কটাকে সাবমিট করবা। তারপর সি নম্বরে তোমার সবই কিন্তু এস দিয়ে শুরু, তাহলে সব থেকে আগে হবে কোনটা? আমরা দেখবো কি সব এস দিয়ে শুরু, তাহলে আমরা দ্বিতীয় লেটারটা দেখবো, তাই না? দ্বিতীয় লেটারে দেখো তো এ আছে, কোনোটায় এ আছে কিনা? এ নাই, বি নাই, সি নাই, ডি, ই, এফ, জি, ই, এফ, জি, এইচ, এইচ, এই যে এইচ আছে একটা, ঠিক আছে, এইচ, এই যে আই আছে, হ্যাঁ। তো এইভাবে তোমাদেরকে কি করতে হবে, সাজাইতে হবে, পরপর সাজাইতে হবে। এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, এই যে ও আছে, ও, ঠিক আছে, ও, পি, কিউ, আর, এস, টি আছে দেখো, ইউ, এই যে টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, এই যে ডাব্লিউ আছে, ডাব্লিউ এক্স, ওই যে ওয়াই আছে, তারপরে আর কিছু নাই। আচ্ছা, তো এখানে দেখো সোলার এবং হচ্ছে সোর্স, এই দুইটাই কিন্তু এস ও দিয়ে শুরু, তাহলে কোনটা আগে হবে? এল যদি আগে হয় তাহলে ওইটাই আগে হবে, সোর্সের আগে, তাই না? সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটাকে অর্গানাইজ করে সাজিয়ে লিখে নিয়ে আসবা, ঠিক আছে? তো এই তো আমাদের মেন যে বিষয়গুলো সেগুলো কিন্তু হয়ে গেল। তো একটা ডিকশনারির ভেতর থেকে আমরা কি পাই? আমরা শব্দের অর্থ পাই, তাই না? শব্দের অর্থ পাই এবং ওই শব্দটা আর ইউজেস কোথায়, ব্যবহার কোথায়, এটাও কিন্তু আমরা দেখতে পারি। বাই দ্য ওয়ে, আমরা সিনোনিম অ্যান্টোনিম বা সামর্থক শব্দ, একটা শব্দের কতগুলা সামর্থক শব্দ, এটাও আমরা দেখতে পারি, সাথে সাথে অ্যান্টোনিম বা বিপরীত শব্দও কিন্তু আমরা দেখতে পারি। এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম, আমরা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমটাও সাথে সাথে পড়ে যাচ্ছিলাম, একটা বিষয়ের সিনোনিম অ্যান্টোনিম পড়ে যাচ্ছিলাম। এখন দেখো, এখন আমাদের কাছে আছে এই অধ্যায়ের সম্পূর্ণ সিনোনিম অ্যান্টোনিমটা কিন্তু আমাদের কাছে আছে। সো আমরা একটু সিনোনিম অ্যান্টোনিম দেখবো। দেখো এখানে কন্টেন্ট মানে কি? সূচিপত্র। কন্টেন্ট মানে সূচিপত্র, ঠিক আছে? তো এর সিনোনিম কি? ইন্ডেক্স মানেও কিন্তু সূচিপত্র, লিস্ট মানে হচ্ছে তালিকা। তো কন্টেন্ট মানে তো একটা তালিকা, এক ধরনের তালিকাই, তাই না? ইনস্ট্রাক্টর মানে কি? প্রশিক্ষক বা শিক্ষক। তো টিচার বলা যেতে পারে। ইনস্ট্রাক্টর মানে কি? যিনি শেখান, ঠিক আছে, যিনি প্রশিক্ষণ দেন। তারপর টিউটর বলতে পারো। অ্যান্ড অ্যান্টোনিম কি? শিক্ষক, ছাত্র, তাই তো? ছাত্র, স্টুডেন্ট মানে ছাত্র, পিউপিল মানে কিন্তু কি? ছাত্র, ঠিক আছে? পিউপিল মানে ছাত্র বা শিষ্য, টিচার মানে গুরু বা শিক্ষক। দেখো অ্যাকনলেজমেন্ট মানে স্বীকৃতি বা কৃতজ্ঞতা স্বীকার, ঠিক আছে? রিকগনিশন মানে কি? তোমার মানে চেনা পরিচিত বা হচ্ছে তোমার স্বীকৃতি, মানে কি হিসেবে চেনে? অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, ডিনায়াল। তারপর কি? ফিমিলিয়ার মানে কি? ফিমিলিয়ার মানে হচ্ছে পরিচিত, ফিমিলিয়ার মানে হচ্ছে পরিচিত, নোন মানে হচ্ছে পরিচিত। আচ্ছা, অ্যাকুয়েন্টেড। আচ্ছা, আনফিমিলিয়ার মানে কি? অপরিচিত। আননোন মানেও অপরিচিত, অজানা, হ্যাঁ?
তারপর হচ্ছে ডিসকাস মানে কি আলোচনা করা। এর সিনোনিম কি টক আওয়ার মানে কোনো বিষয়ে আলোচনা করা, ডিবেট মানে তর্ক করা। তারপরে হচ্ছে ইগনোর, ইগনোর মানে কি? ইগনোর মানে হচ্ছে তোমার অবহেলা করা। তারপরে দেখো সাপোজ, সাপোজ মানে কি? সাপোজ মানে হচ্ছে মনে করা বা অনুমান করা। অ্যাজিউম বা গেস, গেস করা মানে ধারণা করা। হ্যাঁ, নো মানে হচ্ছে জানা, প্রুভ মানে কি? প্রমাণ করা। সার্টেইন মানে কি? নির্দিষ্ট, স্পেসিফিক মানেও নির্দিষ্ট, পার্টিকুলার মানে নির্দিষ্ট। বিপরীত শব্দ কি? আনসার্টেইন, অনির্দিষ্ট। ভোগ, আচ্ছা। তারপর ওয়েস্ট, ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করা। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি লুজ মানে কি? অপচয় করা, নষ্ট করা। স্কোয়ান্ডার, আচ্ছা। তারপরে কি সেভ মানে কি? সেভ মানে হচ্ছে জমানো বা বাঁচানো। কনজার্ভ মানে কি? সংরক্ষণ করা। এক্সটেনশন মানে কি? সম্প্রসারণ করা। এক্সপেনশন মানেও কিন্তু সম্প্রসারণ করা। অ্যাডিশন মানেও হচ্ছে কি? লাগানো বা যোগ করা। যোগ করা মানে কি? যোগ করা মানে আরো বাড়ানো বা সম্প্রসারণ করা। রিডাকশন, রিডাকশন মানে কি? কমিয়ে দেওয়া। শ্রিঙ্কেজ মানে কি? কমানো। ঠিক আছে? তারপরে দেখো লেসন 2 ইউজ অফ ডিকশনারি থেকে দেখবো। ডিকশনারি মানে হচ্ছে অভিধান, ওয়ার্ড বুক মানে অভিধান। তারপরে হচ্ছে কালেকশন মানে হচ্ছে সংগ্রহ, গ্যাদারিং মানে সংগ্রহ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, টাং মানে ভাষা বা স্পিচ মানে ভাষা। হ্যাঁ, আচ্ছা। স্পিচ মানে কথা। তারপরে দেখো স্পেলিং মানে হচ্ছে বানান। অর্থোগ্রাফি এটা হচ্ছে বানানের তোমার হচ্ছে একটা বিষয়। ঠিক আছে? বানানের উপর একটা বিষয়। তারপরে দেখো প্রোনাউন্সিয়েশন মানে কি? উচ্চারণ। তারপরে কি? আর্টিকুলেশন। তারপরে এনাউন্সিয়েশন সবই কি? উচ্চারণ। তারপরে প্রিফিক্স, প্রিফিক্স মানে কি? শব্দের শুরুতে যেগুলো ব্যবহার হয়। তোমরা বাংলা দ্বিতীয় পত্রে বা বাংলা ব্যাকরণে দেখবা কি? উপসর্গ নামে থাকবে। ঠিক আছে? এর বিপরীত কি? প্রিফিক্সের বিপরীত হচ্ছে সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে প্রত্যয়, যেটা শব্দের শেষে যুক্ত হয়। এগুলো কিন্তু আমরা বললাম, তাই না? রুট মানে হচ্ছে মূল শব্দ। তারপর দেখো অ্যালফাবেটিক্যাল মানে কি? বর্ণ অনুক্রম। আমরা আমরা বোঝালাম যে অ্যালফাবেটিক্যাল মানে কি? এর পরে বি, বির পর সি, সির পরে ডি। অর্ডার বাই লেটার, তার মানে কি? একটা লেটারের পর আরেকটা লেটার, মানে লেটার অনুযায়ী সাজানো। তারপর দেখো কানেকশন মানে কি? সংযোগ। অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো। অর্গানাইজ মানে সাজানো। সর্ট মানেও কি? সাজানো। তারপর এন্টারটেইনমেন্ট মানে বিনোদন। অ্যামিউজমেন্ট, তারপর হচ্ছে রিক্রিয়েশন মানে কি? বিনোদন। তারপর হচ্ছে তোমার দেখো নলেজ মানে কি? জ্ঞান। উইজডম মানে হচ্ছে জ্ঞান। ইনফরমেশন মানে তথ্য। ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা। ঠিক আছে? মানে জানার অভাব। হেরিটেজ মানে কি? হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। লেগেসি মানে ঐতিহ্য। ট্রেডিশন মানে ঐতিহ্য। দেখো সাফিসিয়েন্ট মানে কি? পর্যাপ্ত। এনাফ মানে পর্যাপ্ত। হ্যাঁ, ইনসাফিসিয়েন্ট মানে কি? অপর্যাপ্ত। ঠিক আছে? তারপরে দেখো মিনিং মানে অর্থ। ক্লিয়ার মানে স্পষ্ট। ডাম মানে স্যাঁতসেঁতে। স্টিকি মানে কি? আঠালো। ঠিক আছে? তো মিনিং মানে কি? অর্থ। সিগনিফিকেন্স মানে কোনো কিছুর একটা অর্থ। সেন্স মানে কি? সেন্স মানে হচ্ছে এটার মানেও এক ধরনের অর্থ, যদিও একেবারে তোমার হচ্ছে সিমিলার না এটার সাথে। আচ্ছা দেখো সিনোনিম অ্যান্টোনিম আমরা দেখা যাক। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে প্রায় সমান সমান, সমতা। হ্যাঁ, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ মানে অ্যান্টোনিম। অ্যান্টোনিম তার অপোজিট। অপোজিট মানে কি? বিপরীত। তাহলে এর বিপরীত কি হবে? সিনোনিম। সিনোনিমের বিপরীত অ্যান্টোনিম। অ্যান্টোনিমের বিপরীত সিনোনিম। বোরিং মানে কি? বিরক্তিকর। ডাল মানে বিরক্তিকর। ইন্টারেস্টিং মানে কি? ইন্টারেস্টিং মানে হচ্ছে আনন্দদায়ক। ঠিক আছে? আচ্ছা। ওবে মানে হচ্ছে মান্য করা। ফলো মানে হচ্ছে মান্য করা বা অনুসরণ করা। ডিসওবে মানে কি? ডিসওবে মানে হচ্ছে অমান্য করা। আইডেল মানে হচ্ছে অলস। অ্যাক্টিভ মানে, অ্যাক্টিভ মানে হচ্ছে তোমার হচ্ছে যে অ্যাক্টিভ আছে এমন আরকি। অ্যানয়েড মানে কি? বিরক্ত। অ্যানয়েড মানে বিরক্ত। bothered মানে কি? বিরক্ত। প্লেজেন্ট, প্লেজড, প্লেজড মানে কি? আনন্দ। আর কাম মানেও আনন্দ। ভ্যালুয়েবল মানে কি? মূল্যবান। প্রিসিয়াস মানে মূল্যবান। চিপ মানে কি? চিপ মানে হচ্ছে সস্তা। ঠিক আছে? ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি। হার্ম মানে ক্ষতি। রুইন মানে ক্ষতি। রিপেয়ার মানে কি? রিপেয়ার মানে হচ্ছে ঠিক করা। তাই তো? আচ্ছা। জেলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত হওয়া। এনভাস, আচ্ছা। কন্টেন্ট, ওকে। সো তারপরে টেম্পোরারি মানে অস্থায়ী। শর্ট টার্ম মানেও যেটা অল্পক্ষণের জন্য, সাময়িক। ঠিক আছে? তার মানে কি? অস্থায়ী। তারপর পার্মানেন্ট মানে কি? পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী। হ্যাঁ, মাইনর মানে কি? মাইনর মানে হচ্ছে ছোট বা গৌণ। ঠিক আছে? মাইনর। স্মল মানে হচ্ছে ছোট। মেজর মানে কি? বড়। ঠিক আছে? সিগনিফিক্যান্ট মানে একটা বড় অংশ বোঝায়। আচ্ছা। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা পুরো চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি ভাবে শেষ করে দিলাম এরই মাধ্যমে। সো বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারো, এবং কারোর কোনো বিষয়ে যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।